জাহিদুর রহমানকে যে ঢুকতে দেওয়া কেন হয় নাই সেটারও কোনো এক্সপ্লেনেশন জাহিদুর রহমান এখন পর্যন্ত দেয়নি। প্রথম বুঝো সেটা। তার কারণ হচ্ছে যে উভয় পক্ষের কেউ তো এখনো কিছু বলে নাই, পত্রিকার ভাষ্য, ওই আশপাশের লোকজনের ভাষ্য অনুযায়ী। তবে আমি অ্যাজ এ ইমিগ্রেশনে চাকরি করেছি দীর্ঘদিন। হ্যাঁ, আমরা ব্যাগেজ চেক থেকে শুরু করে পাসপোর্ট চেক, বডি চেক সবই করেছি স্টেপ বাই ওকে, স্টেপ। চাকরি ওকে, জীবনে প্রথমে ছিল আমাদের যে আমরা বডি চেক করতাম, এটা জাস্ট বডি চেক, ওই হুম, যে যদি তোমার সিগন্যাল লাল লাইট দিত তাহলে। এরপরে হুম, হুম, লাগেজ চেকিং ডিপার্টমেন্ট শিখলাম, লাগেজ চেকটা কিভাবে হয়, কি দেখতে হয় না দেখতে হয় এগুলো সেগুলো। এরপরে পাসপোর্ট চেক, পাসপোর্ট চেকিংটা কিভাবে, পাসপোর্ট একটা লোককে পাসপোর্ট চেক করতে হয়, কিছু ক্রাইটেরিয়া আছে আমাদের, কি কি হুম, ক্ষেত্রে তোমার ঢুকতে দেওয়া যাবে, কি কি ক্ষেত্রে ঢুকতে দেওয়া যাবে না, এবং কোন গেস্ট কি সার্ভিস পাবে, বিষয়গুলো সব শেখানো হয়। বিভিন্ন কোর্স এগুলো তোমার, এগুলো বই খাতা কলমে যেমন শেখানো হয়, আবার প্র্যাকটিক্যালিও করানো হয়। এখন এখন পর্যন্ত যতটুকু জাহিদুর রহমান সম্বন্ধে যতটুকু জানলাম, এটা সমকালের একটা রিপোর্ট আছে, আরো বিভিন্ন পত্রিকায় আছে, যে জাহিদুর রহমান গতকালকে ইন্ডিয়ান ফ্লাইটে দিল্লি গেছেন, দিল্লিতে ওখানে একটা সম্মেলন ছিল, সম্মেলনে যোগ দিবেন। এখান থেকে বলা হচ্ছে যে ওনাকে ইয়ে করছে, উনি ওই সম্মেলনের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। উনি তো প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, তথ্য উপদেষ্টা। তাহলে হিসাবে ওনার কাছে কি পাওয়া দরকার, ওনার কি থাকা দরকার, ওনার রেড পাসপোর্ট থাকবে, কূটনৈতিক পাসপোর্ট আমরা যেটাকে বলি। কূটনৈতিক পাসপোর্ট যার থাকে তার বাংলাদেশি পাসপোর্ট থাকবে না, একজনের থাকবে দুই না। পাসপোর্ট হবে না, দুইটা পাসপোর্ট হবে না। হয় আপনার কূটনৈতিক পাসপোর্ট থাকবে, না আপনার বাংলাদেশি পাসপোর্ট থাকবে, নর্মাল নিয়ম। কূটনৈতিক পাসপোর্ট যখন এয়ারপোর্ট ইমিগ্রেশন যেখান থেকেই যায়, তখন এটা হুম, কিন্তু যেই দেশে যাবে সেই দেশে চলে যায় যে কতটা লাল পাসপোর্ট। কূটনৈতিক পাসপোর্ট বললে অনেক হয়তো বুঝছে না, রেড পাসপোর্ট বলি আমরা, ওইটা আমরা বাঙালিরা খুব ভালো বুঝি। রেড পাসপোর্ট কয়টা আছে যাচ্ছে, সেই হিসাবে যে তুমি যেই দেশে যাবো সেই দেশে সেই হিসাবে তোমার ট্রিটমেন্ট। ওখানে আমার লেখা থাকে কূটনৈতিক পাসপোর্ট, এটা বাংলাদেশের ঢাকা এয়ারপোর্ট যারা ক্রস করছে তারা জানে যে কূটনৈতিক পাসপোর্ট এই বছর যেরকম লেখা থাকে, ওইসব দেশে এটা লেখা না থাকলেও সিস্টেমেটিক ওয়েতে আছে যে রেড পাসপোর্ট যাদের আছে তারা কিভাবে বের হবে, কোন দিক দিয়ে যাবে। রেড পাসপোর্ট টোটাল কূটনীতিক গেলে সেটা আবার, এক্সাম্পল জাহিদুর রহমান যেমন ভারত যাচ্ছে, ভারতের দিল্লির কোন এয়ারপোর্টে নামতেছে, কয়টার সময় নামবে, কত নাম্বার ফ্লাইট, সব কিন্তু কিছু কিন্তু বাংলাদেশ এম্বাসি যেটা দিল্লিতে আছে, ওরা কিন্তু এয়ারপোর্ট ইমিগ্রেশন এবং ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাই দিছে, ওরা টোটাল ফাইল তৈরি করে দেয়। ওই হিসাবে ওই পাসপোর্ট নাম্বার থেকে শুরু করে সব থাকে। সুতরাং ওনারা যাওয়ার সাথে সাথে এটা কিচ্ছু দেখে না, জাস্ট একটু দেখে, সিল দিলে দেয়, অনেক জায়গায় সিল দেয় না, আস্তে ছেড়ে দেয়, ওনাদেরকে সম্মান। জাহিদুর রহমান করছেন কি, উনি যাওয়ার সময় উনি নিয়ে গেছেন বাংলাদেশি পাসপোর্ট, হ্যাঁ, তো ইউজ করছে প্রতিমন্ত্রী বাংলাদেশি পাসপোর্ট। পদমর্যাদার লোক বাংলাদেশি ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে, তুমি এতদিন তুমি যদি দেখো যে এই যে 2024-এর 5ই আগস্টের পর থেকে তার যেসব ভিডিও, ইউটিউব হ্যাঁ, ভিডিও, মানে সে তো ভাইরাল হয়েছে আসলে এইসব ভিডিও দিয়ে, সে এই যে আজকে হুম, 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 উপদেষ্টা, হুম, এগুলো সব ভিডিও। সেইখানে সে সারাক্ষণ ভারত বিদ্বেষী কথাবার্তা, মাইরা ফেলমু, কাইটা ফেলমু, মাপ চাইতে হবে ভারতের, পায়া পা চাটতে হবে ভারত আমাদের, এই ধরনের কথাবার্তা। সে তার উপর তো হ্যাঁ, ভারতীয় একটা ক্ষোভ আছেই, হুম, প্রচন্ড আছে। ক্ষোভ আছে। সেই ক্ষোভের কারণে এখন যখন ইমিগ্রেশনে যারা ছিল, তারা যখন দেখছে ভাইয়া আপনি তো আর ইয়ে নিয়ে আসেন না, কি কূটনীতিক পাসপোর্ট নিয়ে আসেন, আপনি আসেন নর্মাল পাসপোর্ট, সুতরাং তারে বসাইয়া এবার জিজ্ঞাসাবাদ শুরু করছে। নর্মাল আচ্ছা, প্রসিডিউর কিন্তু এটা, হুম, যে আমরা দেখতেছি যে আপনি আসছেন একটা দেশের প্রতিনিধি হিসাবে, হয় সেখানে আপনার সরকারি পাসপোর্ট নাই, যে কূটনীতিক পাসপোর্ট লাল পাসপোর্ট থাকবে, আপনার প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন লোক, আপনার লাল পাসপোর্ট থাকবে, সেইটাই আপনার নাই। আপনি আসছেন আপনার ব্যক্তিগত প্রাইভেট সার্ভিস ইউটিউবার পাসপোর্ট দিয়া, আপনার তো জিজ্ঞেস করবো না, কারণ এমনিতে আপনার সাথে আমার সমস্যা চলতেছে, আপনি যেই হবেন হন, আপনি ডোনাল্ড ট্রাম্প হন, তাতে কোনো সমস্যা নেই, অ্যাজ এ হুম, ডোনাল্ড ট্রাম্প। যদি কিছুদিন আগে মনে থাকে একটু দেখো, শাহরুখ খান সে আমেরিকাতে গেছিল,
তারা সেখানে 4 ঘন্টা ইমিগ্রেশন জিজ্ঞাসাবাদ করছে। সে নিজে বলছে সে উল্লঙ্ঘ করে তারা চেক করা হয়েছে। সে কিন্তু বিশাল শাহরুখ খান, কে না চিনে পৃথিবীতে তারে। ল্যাংটা করে চেক করছে, তাই তো? হ্যাঁ, আছে, নিয়ম আছে। চাইলে যতক্ষণ স্যাটিসফাইড না হবে একজন ইমিগ্রেশন অফিসার সে, এখন ওইখানে এই করায় তো যার কাছে সে পড়েছিল সে হয়তো দেখা সে প্রচন্ড ভারতীয় অনুভূতির লোক। সে বলে যে ভাই আমি যখন আপনাকে একটু ফাঁকে পাইছি, এইবার তো আমি আপনাদের পুরা সাইজ করে ছাড়বো। একটা কথা আরেকটা কথা স্মরণ করিও যে ভিসা যখন নাও এম্বাসি থেকে, ওখানে ভিসার নিচে একটা জিনিস লেখা থাকে যে এই ভিসা আপনাকে গ্যারেন্টি দেয় না ওই দেশে ঢুকার। তুমি ভিসা পাইলেই যে ওই দেশে ঢুকতে পারবে এটার গ্যারেন্টি ওই ভিসাতে নাই, ইমিগ্রেশন থেকেও ফেরত দিতে পারে। বুঝতে পেরেছি। এখন আমি আমার একটা ব্যক্তিগত একটা প্রবলেম বললে হয়তো আরো ভালোভাবে বুঝবা। আমার যে পাসপোর্ট, বর্তমান যে পাসপোর্ট, এই পাসপোর্টটা দিয়ে, এই পাসপোর্টটার আগে আমার বাংলাদেশে একটা পাসপোর্ট ছিল। সেই পাসপোর্টে আমি ব্রিটেনের ভিসা চাইছিলাম বাংলাদেশ থেকে, 2বার রিজেক্ট করছে। 3rd টাইম যখন আমি আবার চাইলাম ভিসা, তখন তারা যখন করছে আমি খুব রাফ বিহেভ করলো। তারা করলো কি আমার নামের মধ্যে লাল দিয়ে দিল। আচ্ছা। এখন আমি 5 বছর পরে যখন আমি ফ্রেঞ্চ পাসপোর্ট পেয়ে গেলাম, প্রতিবারে আমি ফ্রান্স থেকে আসলে আমার ইমিগ্রেশন ওখানে 3-4 মিনিট জিজ্ঞাসাবাদ করতো। সে কিছু করতে পারতেছে না, কিন্তু আমার জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবারই, মানে দিনে যদি 20 বার ইমিগ্রেশন করছে, 20 বারই ব্রিটিশ ইমিগ্রেশন আমারে এইখানেও আটকায়, ইউরোপের ভেতরেও আটকায়। আচ্ছা। 5 বছর 5 ইয়ার্স এভাবে চলার পরে, আরো 5 ইয়ার্স চলার পরে, এরপরে তারা মনে লাস্ট একবার আসার সময় তারা একজন বাঙালি ইন্টারপ্রেটার নিয়ে আসলো যে বাংলায় কথা বলে ব্রিটেনের। সে এসে আমারে বললো যে কাহিনীগুলো একটু বলেন কেন কি। তাই না, আমি নিজেও জানি না, কিন্তু আমার মনে হয় যেন আমি এই ঘটনা তখন বাংলাদেশের কথা বললাম। ও সবকিছু লেখা টেখে নিয়ে বলে যে ঠিক আছে আপনি তো অনেকদিন সাফার করতে, আপনি যখনই আসেন তখনই ধরে। হ্যাঁ, আমি চাকরি করি ইমিগ্রেশনে, আমার ডিউটি কখনো ফ্রান্স জার্মান এয়ারপোর্টে, কখনো এখানে হিথ্রোতে। আচ্ছা। আমি ইমিগ্রেশন অফিসার আমারই আটকায় তারা বারবার। আমার চাকরি ইউরোপিয়ান ইয়ের মধ্যে, আমাদের এত বেশি ঝামেলা দেওয়ার কথা না, কারণ আমরা তো ইউরোপিয়ান মানে আপনার কাছ তো এয়ারপোর্টের ভিতরেই। আমার কাজই এয়ারপোর্টের ভিতরে, কিন্তু আমার তো ইমিগ্রেশনে ওই যে আমি যখন ফ্রান্সে চলে যাই তখন কোনো সমস্যা থাকে না ওখানে। ওখান থেকে আবার যখন ধরো ইংল্যান্ডে যে সপ্তাহে আমার কাজ পড়ে, আসতে গেলেই তারা আমার আটকায়। এজ এ ইমিগ্রেশন আমিও হাসি ওরাও হাসে, কিন্তু নিয়ম কেউ বাইরে দিতে পারতেছে না। এখন জাহিদুর রহমানের হচ্ছে যে আপনার সব ঠিক আছে, কিন্তু আপনি যেই পাসপোর্ট নিয়ে গেছেন বাংলাদেশি পাসপোর্ট, ও জিজ্ঞাসাবাদ করতেই পারে ইমিগ্রেশন অফিসারের। এখন জিজ্ঞাসাবাদ ওনাকে 40-45 মিনিট রাখার কারণে উনি খুব মনক্ষুণ্ণ হইলেন। উনি আর ভারতে থাকবেনই না, উনি আচ্ছা। ভারত থেকেও বাংলাদেশ আসবেন, উনি চলে গেলেন এবার শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ। তারপরে ভারতে না থাকলে সমস্যা কার? এখন আপনি কি বলবেন? আপনারা চিঠি যে দিবেন, ওইদিকে যে বাংলাদেশ এম্বাসি দিল্লিতে, ওরা ভারতীয় ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করছে। ইমিগ্রেশনও তাদের জিজ্ঞেস করছে কূটনীতিক পাসপোর্ট কই তার, সে যে আলাদা স্বাভাবিক, ট্রিটমেন্ট পাবে। স্বাভাবিক, এটা যে কেউ জিজ্ঞাসা করবে, ভাই তুমি রাষ্ট্রীয় সফরে, তুমি তোমার ব্যক্তিগত পাসপোর্ট কেন, তোমার রাষ্ট্রীয় পাসপোর্ট কই? এখন এক্সাম্পল ধরো নরেন্দ্র মোদীও যদি ওর নর্মাল পাসপোর্টে যায়, রাষ্ট্রীয় পাসপোর্ট ছাড়া, তো তারাও তো ইমিগ্রেশন জিগাইতে পারে যে আটকায় স্যার দিবে আপনি তো বাংলাদেশের ইমিগ্রেশনে, আটকায় দিয়ে পরে দেখা গেছে যে ওই যে দিল্লি না ঢাকা স্লোগান নরেন্দ্র মোদীর সামনে করাকরি করে দিতে পারে। হ্যাঁ, কারণ রাষ্ট্রীয় প্রোটোকল মেনে সে যায় নাই, তখন সে ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে গেছে ওই জায়গায়, তো তাকে তো ধরবেই। এবং জাহিদুর রহমানের উপর সন্দেহ কেন হয়েছে তাদের? সে হুম। পাসপোর্ট তো বাংলাদেশি, এরপরে সে ভিআইপি লাউঞ্জ, ভিআইপি সব সুবিধা নিছে। আইসা এনে হ্যাঁ। পড়ছে তোমার তো কূটনীতিক পাসপোর্ট, তুমি ভিআইপি লাউঞ্জে কিভাবে যাও? কাহিনীটা কি? তুমি খালি বইলা দিলে হবে যে ভাই ডোনাল্ড ট্রাম্পও যদি আসে নর্মাল পাসপোর্টে, হেরও তো আটকাই দিতে পারে, চিনি আর কি আমি। কিন্তু আপনি যে ডোনাল্ড ট্রাম্পের 2 নম্বর কপি না, সেটা কেমনে জানে? তাই তো, আর আপনি, রেপ্লিকা আছে না। হ্যাঁ, আপনি যে বাংলাদেশি পাসপোর্টটা নিয়ে আসছেন, নো প্রবলেম, ওটা তো কোনো প্রবলেম নাই। আপনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আসছেন, এইখান থেকে তো উঠে গেছেন বিমানে হেডাম দেখাইয়া।
আপনি বিমানে উঠে গেছেন সবকিছু, কারণ এয়ারপোর্টে আপনারা কেউ কিছু করেন না, আপনি বিশাল একজন কষা জাহিদ, সবাই জানে যে আপনার প্রচন্ড কষা টয়লেট, আপনার ছেড়ে দিতে হুম, হবে, কষা জাহিদ। কিন্তু ভাই আরেক দেশে যাই তো সে ছাড়বে না, তাই তো। এবং এটা বড় দেশ এবং ওরা জানে যে আপনারা ওদের এই মুহূর্তে শত্রু, আপনি বোমাও তো লইয়া যেতে পারেন পকেটে করে। আপনি ওইখানে যে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যোগাযোগ করার জন্য আপনি এই পাসপোর্টে আসছেন। হ্যাঁ, পর- তুমি এত পরবর্তী বড় একটা একটা অকারেন্স হলে পরবর্তী একটা অকারেন্স হলে বলুন যে না ভাই আমি তো যাইনি, আমি গেলে তো কূটনীতিক পাসপোর্ট নিয়ে যেতাম। সেটাই কত তো। কিছু আছে না? তুমি তাহলে তুমি সব এত বড় তদন্তের একটা জন্য তারে জিজ্ঞাসাবাদ করা যায়, জিজ্ঞাসাবাদের টাইমও লাগে। কারণ হচ্ছে এ- এ- জিজ্ঞাসাবাদের একটা ব্যাপার আছে। প্রথমে একজন অফিসার হচ্ছে জিজ্ঞেস করবে, সে যদি স্যাটিসফাইড হইতে না পারে তখন সে আরো 3জন অফিসার ডাকতে হবে। পুরুষ বুঝতে হইলে পেরেছি। তার সাথে আরো 2জন, মহিলা হইলে 3জন মহিলাকে ডাকতে হবে। তো এগুলা করতে আবার ইমিগ্রেশন কিন্তু সময় লাগে, সব তো বেকার বৈশা নাই যে জাহিদ স্যার আসছেন আর আমরা সবাই দৌড় দিই স্যার 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 স্যার, ওইটা তো হবে না। অর্থাৎ উনি ওই ট্রিটমেন্ট পান নাই। আপনি কূটনীতিক পাসপোর্টে গেলে আপনি ট্রিটমেন্ট ভালো পেতেন, সবকিছু ভালো পেতেন। আপনারে তখন সেটাই। যদি বাধা দিত সবাই কথা বলার উপায় ছিল, যেটা কূটনীতিক শিষ্টাচারে পড়ে না। আপনি সে কি প্রথমে আকামটা করলেন। সে কি তেলাপোকা পার্টির কারোর সাথে দেখা করতে গেছিল না? এটা এটা হইতে পারে না, তারা চিন্তা তো করতে পারে, সে ওইটা হইতে পারে, সে হয়তো ওখানে মসজিদ ব্রিগেডের কারোর সাথে হয়তো যোগাযোগ করতে যাইতে পারে, সে হয়তো ওখানে হুম, কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে যোগাযোগ করতে যাইতে পারে, কিভাবে জানবে তুমি? তুমি জানতে এটা হবে না। ঠিক। এটা ঠিক, কিভাবে এবং জানবো, কিন্তু আমার কথা হচ্ছে, এবং এবং তোমার ভিডিও টিডিও এত ভাইরাল যে সবাই জানে যে তুমি খুব গালাগালি করো, তুমি চাই পারো না যে ইন্ডিয়ারে 17 টুকরা করতে। তো তোমার তো বুঝতে জিজ্ঞাসাবাদ করি, পেরেছি। কিন্তু তুমি কূটনীতিক পাসপোর্ট নিলে তোমার আর জিগাইতো না, কোনো ঝামেলাও হইতো না, সসম্মানে আপনাকে ছেড়ে দেওয়া হইতো যে স্যার আপনি জানার তা সেলিব্রিটি চিন্তা। এটা রাষ্ট্রীয় এত রাষ্ট্রীয় বড় পদের সম্পদ। একটা মানুষ, রাষ্ট্রীয় একটা বড় পদের একটা মানুষ, সে একটা দেশে সফরে যাবে, একটা সম্মেলনে অ্যাটেন্ড করবে। তো এখানে স্থানীয় এম্বাসি কি তার কাগজপত্র আগে ভাগে রেডি করবে না? তার কি কূটনৈতিক পাসপোর্ট নিয়ে ঢোকা উচিত ছিল না? অবশ্যই উচিত ছিল, কিন্তু সে অবশ্য সেটা করে নাই, তার কূটনীতিক মানে নিশ্চয়ই পাসপোর্ট পেছনে তো ঘাপলা আছে। কূটনীতিক পাসপোর্ট তো 24 ঘন্টায় পায়। 24 ঘন্টায় কূটনীতিক পাসপোর্ট, যেখানে আমরা একটা নর্মাল সাধারণ লোক, আমরা যে পাসপোর্ট 6,000 টাকা, সে পাসপোর্ট 8,000 টাকা দিলে যেখানে আমরা 24 ঘন্টায় পাসপোর্ট নিতে পারি। কূটনীতিক পাসপোর্ট তো আরো সোজা না, এটা স্পেশাল হুম, পাসপোর্ট। স্পেশাল পাসপোর্ট বিভিন্ন সরকারি অফিসের যেসব লোকজন চাকরি করে তাদের একটা সবুজ পাসপোর্ট, আমাদের কালার, কিন্তু আমাদের বাংলাদেশি পাসপোর্ট হচ্ছে ওটা একটু ফেড কালার হয়, ওটা অফিসিয়াল পাসপোর্ট, এটা বোঝা যায়। এবং ওই অফিসিয়াল পাসপোর্ট যেগুলো থাকে ওগুলো স্ক্যানিং মেশিনে নেয় না, ওগুলো ম্যানুয়ালি করতে হয়, ওগুলো ম্যানুয়ালি বুঝতে হাতে পেরেছি। করতে হয়। ওটা স্ক্যানারে যায় না, ওটা ম্যানুয়ালি করতে হয়। এখন উন্নত হয়েছে, কোথাও কোথাও যায়। কিন্তু তুমি ওই পাসপোর্ট তো তুমি এতদিন ধরে তুমি জানো যে ওই সম্মেলনে যাবা, তুমি প্রতিনিধি, তুমি পাসপোর্ট নিয়ে যাবা না সেটা, তুমি তোর আগের পাসপোর্ট। সেটাই। আবার এমনও হইতে পারে সে হয়তো বাংলাদেশ ইমিগ্রেশন তো তারা ছেড়ে দিবে, কারণ তারা চিনে, সব করিডোরে দিছে। ওইখানে যখন তুমি বিমানে উঠো তখনও কোনো সমস্যা নাই, কারণ ওইখানেও কোনো ভারতীয় মারতীয় থাকবে না, ওখানেও বাংলাদেশি উঠে গেছেন বিমানে। এ তো জাহিদুর রহমান, শুধু ওর তো এই কিছু দেখার উপায় নেই, ওইখানে গেছেন আর এবার ধরা খাইছেন আপনি কি পাসপোর্ট দিয়ে আইছেন। হয়তো দেখা যায় এইখানে হয়তো বাংলাদেশি পাসপোর্ট দিয়ে গেছে, ওইখানে যায় উনি কূটনীতিক পাসপোর্ট ব্যবহার করতে গেছে, হইতে পারে ধরা, কোনটাতে যে কি ধরা নিজের খাইছেন। সম্মান, নিজের সম্মান নিজের হাতে নষ্ট করলো। তবে ওনার যে এক একই সাথে কাছের লোক সমকালকে বলছে, ওনার সাথে ছিলেন ওইরকম একজন লোক বলছেন যে উনি কূটনীতিক পাসপোর্টই ব্যবহার করেন, উনি বাংলাদেশি পাসপোর্ট দিয়েই ওনার যাত্রা শুরু এবং শেষ করতে চাইছেন। এখন হয়তো আইসা কি বলতে পারে জানো, যাই শ্রীলঙ্কায় তো আমরা নামছি, সেখানে তো সমস্যা হয় নাই, কারণ শ্রীলঙ্কাতে তো বাংলাদেশি পাসপোর্ট অন অ্যারাইভেল ভিসা দেয়, হ্যাঁ, পোর্ট এন্ট্রি। শ্রীলঙ্কার তো ভিসা করা লাগে না, ও তো অন না, অ্যারাইভাল ভিসা। শ্রীলঙ্কা, নেপাল আপনি হ্যাঁ ডাইরেক্ট পোর্ট পাসপোর্ট এন্ট্রি, নিয়ে ঢুকতে পারবেন, ওটা আপনাদের ঢুকতে কেউ পারবে, ভিসা চাইবেও না। চাইবেও না, কিচ্ছু করবেও না, কিছুই আর বলবে যে না। দেশের যে নিয়ম, আর এক নিয়ম। দেশের সাথে আরেক দেশের মিক্স করলে লাভ আছে? আমি যদি এখন ধরেন লবণের সাথে চিনি মিক্স করি, লাভ আছে? এখন আরেকটা কাহিনী বলি, যেমন আমার ওয়াইফ তার কাগজপত্র সব ফ্রান্সের, সে আমার সাথে ব্রিটেনে আসছে, শুধু এখানে রেসিডেন্স পারমিট আছে,
এখন এখানে থাকতে থাকতে এক সময় হয়েছে কি ফ্রান্সের কাগজের যে ভ্যালিডিটি তার সেই কার্ডের ভ্যালিড চলে গেছে ১.৫ বছর। তাই এটা রিনিউ করার জন্য যখন আমি যাচ্ছি তখন ওরা ব্রিটিশ ইমিগ্রেশন প্রথমে আটকাইলো যে তুমি ফ্রান্সে যে যাইবা বলছো তোমার ফ্রান্সে তো ভিসা নাই, ও তো বাংলা পাসপোর্ট, ভিসা টিসা নাই। তো বলে যে আমার রেসিডেন্স পারমিটের কার্ড মার্ড আছে, সব দিল। তখন দেখে যে কার্ডের ভ্যালিডও নাই। এখন এরা এখানে দ্বন্দ্বে পড়ে গেছে, ব্রিটিশ ইমিগ্রেন্ট তো ছাড়বে না। পরে আমি তাদের বললাম এখানে সব তো আমার কলিগ এরা, আমি বললাম, তোরা ছেড়ে দে, সমস্যা নাই, যদি ফ্রেঞ্চ ইমিগ্রেশন যদি আটকায় তাহলে আমি ইয়ে করব, তাহলে ও যাবে না। তারপরেও বলে যে ঠিক আছে চলো, আমরা ২ জন ইমিগ্রেশন থেকে আরো ২ জন বের হয়েছে আমার স্কট দিতে, যদি আমার বউ পালাইয়া যায় ওখান দিয়া। চিন্তা বুঝছি। করো, ফ্রেঞ্চ ওখানে গেলাম, ফ্রেঞ্চ ইমিগ্রেশন তারা সব দেখা টেকা ও আমার হাসতে হাসতে বলতেছে, কয় তুই ইমিগ্রেশনে কাজ কইরা, কয় তোর বউয়ের ১.৫ বছর আগে কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে, তুই এটা দেখস তাই। পরে আমি বললাম, দেখ এটা আসলে দেখছিলাম, আমি মেইল করছি ওখানে, কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্ট টাইমটা আসলে ওই শিডিউলই পাই নাই, যার কারণে এই করতে করতে তো কাছে কোনো ডকুমেন্টস আছে, আচ্ছা মেইলে ২টা মেইল বের করে দিলাম। তখন সে মেইল দেখে কাছে ও আচ্ছা, কয় এটা কয় হবে। আমি বললাম ধর মেইল নাই কি হবে, কয় না তাও ঢুকতে পারবা, কারণ ও তো ফ্রেঞ্চ রেসিডেন্স, আমার ওয়াইফ ও ফ্রেঞ্চ রেসিডেন্স, তোমরা সব ফ্রেঞ্চ, তোমরা ঢুকতে পারবা, ওইটা সমস্যা নাই। কিন্তু তারপরে ইমিগ্রেশন তো ঝামেলা করছে না তোমার ব্রিটিশ, আমি হ, তো এই ঝামেলাটা পয়াইতেই তো ছাড়ছে হুম, ব্রিটিশ, ব্রিটিশের মানেই ঝামেলা, না, ব্রিটিশটা পশ্চিমা সব মানেই ঝামেলা। ইমিগ্রেশন ল সবার জন্য সমান। আমি কে তুমি কে সেইটার ব্যাপার না, তুমি রাষ্ট্রপতি হও। এইখানে হুম, যখন কোনো কূটনীতিক যাতায়াত করে, আমরা জানি যে আজকে অমুক অমুক কূটনীতিক যাবে, বেল্ট নির্ধারণ করে দেওয়া হয়, মানে কোন বেল্টে ওদের কাগজ এই জিনিসপত্র দেওয়া, ভিআইপি বেল্ট থাকে ৪-৫টা, একটা বেল্ট টোটাল খালি করে দেওয়া হয় যে ওই কূটনীতিক ও আসবে দিনের ১২টায়, কিন্তু সকাল থেকে ওই বেল্ট খালি থাকবে, লোক বৈশা থাকবে, মানে ওই বেটা যাওয়ার পরে যায় অন্য কেউ যাইতে পারবে। ইমিগ্রেশনের একটা লাইনই আছে ওদের জন্য, ওরা দাঁড়ায় না, ওরা নিজেরাও যায় না, ওই এম্বাসির লোকজন এসে সব করিডোরে নিয়ে যায়, পাসপোর্ট আগে পাঠাই দেয়, তারা সব রেডি থাকে ওদের, বাদশাই আচ্ছা আলাদা। আচ্ছা। তুমি জাহিদের কি হইলো তাইলে, কথা ভুলটা জাহিদ সাহেবের, মনে হয় জীবনের প্রথম বিদেশ সফর সে বুঝা সারে নাই, না, আর গায়ে গরম জীবনে আসে না। প্রথম বিদেশ সফর হওয়ার তো কথা না, কারণ এই সমস্ত লোকেরা তো সরাসরি না 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 এই যে পেইড কাজ করছে না দীর্ঘদিন। না, জীবনের প্রথম বিদেশ সফর বলতে তোমার এত বড় রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে ফ্ল্যাগ উড়াইয়া, এটা জীবনের প্রথম বিদেশ সফর ও না। আচ্ছা, তার কূটনৈতিক তো আর, সফরটা প্রথম, হ্যাঁ কূটনৈতিক তার তো আর সফরটা প্রথম। হয়তো শরীরে প্রচন্ড গরম, আমি জাহিদরে চিনে নাকে, আমি জাহিদের পাসপোর্ট না থাকলেও আমার ঢুকতে দিতে বাধ্য সবাই, এরকম হইতে পারে না, এসকো টাইপের মানুষ, উনি হয়তো ওইটা মনে সাইকো করছে, টাইপের। সাইকো টাইপের। ধন্যবাদ আপনাকে। আমরা মূলত এই ইমিগ্রেশনের এই ফ্যাক্ট গুলো অ্যানালাইসিস করার জন্য আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করেছি, কারণ আপনার দীর্ঘদিনের ইমিগ্রেশনের মানে কর্ম অভিজ্ঞতা রয়েছে। সেই কর্ম অভিজ্ঞতার জায়গা থেকেই আপনি বিষয়গুলো খুব খোলাসা করে জনগণের সামনে উপস্থাপন করলেন, আমাদের অনেক মানুষ এই বিষয়টা সম্পর্কে জানলো। আমরা ভবিষ্যতে আবারও আনবো নতুন কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলার জন্য। ততদিন পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ তোমাকে। জাহিদুর একটা কথা বলে দিই, সেটা হলে ওই যে গায়ের জোর বাংলাদেশে দেখাইতে পারবে, কারণ বাংলাদেশে সব চলে, কিন্তু বহির্বিশ্বে এরকম উগ্রত্ব, মানে উগ্রবাদিতা, অভদ্রতা, এগুলো চলে না। ওখানে সব ভদ্রভাবেই করতে হয়। তো এই হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা মুই কি হনুরে, এই চিন্তা ভাবনা বাদ দিয়া জনগণের প্রতি ফোকাসড হও।